নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে টিনুকে নিয়ে। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আজকের ভিডিওটাতে আপনারা একদম স্কিপ করবেন না, তাহলে অনেক জিনিস কিন্তু মিস হয়ে যেতে পারে। টিনুর দিল্লি না যাওয়া, টিনুর দিল্লি থেকে বুলাওয়া অথচ দিল্লি না যাওয়া, টিনুর মানে শপিংয়ের পর শপিং, টিনুর জীবনে কি ঘটতে চলেছে আবার নতুন কিছু, এই সব কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিও। টিনু, তুমি দিল্লি যাবে না? এটা কি সত্যি যে তোমার ঠাম্মি দিল্লি চলে গেছেন আর তুমি যাবে না? আমি জাস্ট জিজ্ঞাসা করছি। এই যে আমি কথাটা বললাম, এটা কি টিনু শুনতে পেল? টিনু ঠাম্মি কি দিল্লি চলে গেছে? টিনু ঠাম্মিকে কিন্তু আর দেখা যাচ্ছে না। তাহলে কি টিনু ঠাম্মির ছুটি শেষ হয়ে গেছে, তিনি দিল্লি চলে গেছেন? টিনু প্রচুর জামা কাপড় কিনছে এখন। এই দুর্গাপুজোর ফেস্টিভ্যাল গেল, তারপরে কালী পুজো আসছে, প্রচুর শপিং করছে। টিনুর মায়ের জন্য একটা প্রশ্ন, আপনি এত কাপড় কেনেন, নিজের পয়সা দিয়ে কিনলে ভালো হয়। তাহলে এত কাপড় যে কিনছেন, হয় আপনাকে দেখে মনে হয় আপনি অফিসারের বউ, এরকম ধরনের একটি কমেন্ট ওর কমেন্ট সেকশনে এসেছে। তো কথা হচ্ছে যে টিনুর মাকেও আমরা দেখছি তিনি ভীষণ 2 পিস শপিং করছেন মিশো থেকে, এবং একটার পর একটা তিনি শপিং করছেন। হ্যাঁ, আমরা জানি মিশোর প্রোডাক্ট কিন্তু খুব একটা দামি হয় না, ঠিক আছে, তবুও মোটামুটি ধরুন যে শপিংগুলো তিনি করছেন এবং সেগুলো পরে ওনার নাকি আজকাল সাদা কালার ভীষণ পছন্দ। ঠিক আছে, যবের থেকে টিনুর বাবা ছেড়ে চলে গেছে তবের থেকে ওনার সাদা কালারটা ভীষণ পছন্দ। তো যাই হোক, এবার তিনি প্রচুর শপিং করছেন এবং কালী পুজো উপলক্ষে আমরা দেখলাম যে টিনু একদম বিকেলবেলা, মানে ওর তো অ্যাকচুয়ালি সারাদিন কোনো অ্যাক্টিভিটি নেই, ওই জন্য দেখবেন এখানে আসার পর ওর ব্লগ কিন্তু ভীষণভাবে, মানে আগে একটা রুটিন মাফিক ব্লগ আসছিল, এখন কিন্তু ভীষণ ইরেগুলার হয়ে গেছে। এখন কিন্তু ব্লগ সেরকমভাবে আসছে না, মানে একটা ব্লগকে ও 2 দিনে খতম করছে। অ্যাকচুয়ালি ব্লগে দেখাবেটা কি? ও ব্লগে দেখাবেটা কি? ও যখন 12টা 12:30টায় ঘুম থেকে উঠছে তখন তো ও নিজে চা বানিয়ে খাচ্ছে, ঠিক আছে, এবং তখন বাড়ির যারা রয়েছে তারা সমস্ত রান্নাবান্না অর্ধেক হয়ে যাচ্ছে বা রান্না তোড়জোড় হচ্ছে সমস্ত কিছু। তারপরে দুপুরে খাওয়া দাওয়া, এবং খাওয়া দাওয়ার পর আবার হয়তো ঘুমোচ্ছে। তারপরে বিকেলবেলা উঠে হাহা হিহি করতে করতে টোটো করে তারা চলে যাচ্ছে হাটে জামা কাপড় কিনতে বা শপিং মলে। এই হচ্ছে টিনুর জীবন, মানে শপিং করা, এটাই হচ্ছে টিনুর জীবন এখন। দুর্গাপুজো চলে গেছে, এরপরে কালী পুজোর জন্য শপিং করছে, এবং তার সাথে সাথে যদি কোনো নিমন্ত্রণ বাড়ি থাকছে, এর আগে দেখেছিলাম অন্নপ্রাশন বাড়ির জন্য শপিং, এখন দেখলাম শ্রাদ্ধ বাড়ির জন্য শপিং। মানে ওর কাছে অ্যাকচুয়ালি কন্টেন্টের এতটাই অভাব যে ও এই ধরনের জিনিসগুলোকেও কিন্তু কন্টেন্ট করছে। যদিও আমরা জানি যে টিনু এখানে এসেছে মানে সে একটা চলতা ফিরতা এটিএম, এবং তাকে যে কোনো ফেস্টিভ্যাল যাই থাকুক না কেন বা যে কোনো নিমন্ত্রণ বাড়ি থাকুক না কেন, তাকে কিন্তু শপিংটি করতে হবে, তাকে কিন্তু টাকা খরচ করতে হবে। তার দাদা তো টোটো চালায়, আমরা তো জানি টোটো চালানোর এমন কিছু নিশ্চয় তার কম আয় হয় না। আগের দিন দেখলাম সে একটা গাড়ি নিয়েও যাচ্ছে কোথায়, তাহলে তারও তো একটা আর্নিং সোর্স আছে, সেও তো একটা আর্নিং করছে। তাহলে সে যে টাকাটা আর্নিং করছে সেটা দিয়ে সে কী করছে? তার টিনুর দাদা যে টাকাটা আর্নিং করছে সেই টাকাটা দিয়ে কি হচ্ছে তাহলে, যেখানে সমস্ত খরচ কিন্তু টিনুই বহন করছে। এবারে আসি টিনুর দিল্লি প্রসঙ্গ। টিনুর কমেন্ট সেকশনে প্রচুর মানুষ কমেন্টস করেছেন, তুমি দিল্লি যাবে না, তুমি দিল্লি যাবে না, তুমি দিল্লি যাবে না। একজন লিখেছেন যে তোমার ঠাম্মি দিল্লি চলে গেছে আর তুমি দিল্লি যাচ্ছ না। টিনুর ঠাম্মি আমরা সকলে জানি তিনি দিল্লিতে একটি কাজের সঙ্গে যুক্ত, এবং কোনো জায়গাতেই একদম এরকমভাবে যেখানে টিনুরা এসেছে প্রায় 1 মাস হয়ে গেছে, 1 মাস মতো ছুটি আমার মনে হয় ওই ধরনের কাজের ক্ষেত্রে খুব কমই পাওয়া যায়। সেই জন্য ফেস্টিভ্যালের নাম করে তারা এখানে এসেছিল, যদিও কীরকম ফেস্টিভ্যাল ছিল, কি ছিল, এবং ফেস্টিভ্যালটাকেই তো ঠিকঠাক এনজয় করেনি, সব কিছু আমরা দেখেছি। সেখানে এসেছে, সেখানে আমাদেরকে একবার বলেছে ইমার্জেন্সির জন্য, একবার বলেছে পুজোর জন্য। যাই হোক, টিনুর ঠাম্মিকে কিন্তু আমরা স্পটে দেখতে পাইনি, তিনি কিন্তু তার মেয়ের বাড়ি চলে গেছিলেন। এবার মেয়ের বাড়ি থেকে তিনি ডাইরেক্ট দিল্লি চলে গেছেন হয়তো, এবং টিনু যেটা মনে হচ্ছে টিনু দিল্লি এখন যাবে না হয়তো বা, কারণ
টিনুর দিল্লি যাওয়ার মতো কোনো রকম প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখন কালী পুজোর শপিং হচ্ছে, কালী পুজোর পর জগদ্ধাত্রী পুজোর শপিং হবে, এইভাবে কিন্তু চলবে। কারণ টিনুর বাড়ির লোক, স্পেশালি টিনুর মা খুব ভালো করে জানে যে আমার মেয়ে হচ্ছে একটা টাকার গাছ, আমার মেয়েকে আমি যত ঝাঁকাবো তত টাকা পড়বে। আর এই টাকাগুলো মেয়ে যদি দিল্লি চলে যায় তাহলে কিন্তু এই টাকাগুলো আমরা ঝাঁকালে আমরা পাবো না, ঠিক আছে? এই টাকাগুলো, কারণ মেয়ের যেরকম স্বভাব আমরা তো জানি, মেয়ে দিল্লিতে গিয়ে আবার একটা হয়তো কাউকে জোগাড় করে নিয়েছে বা করবে। কারণ কাকুর সঙ্গে যে কি পীড়িত এবং করওয়া চৌথ যে সেলিব্রেট হয়েছে সেটা কিন্তু অবশ্যই পরিষ্কার, ঠিক আছে? হাতে পায়ে মেহেন্দি এবং সমস্ত কিছু, তার আগে থাকতে রূপচর্চা, এবং সেটা যে করওয়া চৌথ সেটা ফোনের মাধ্যমে হয়েছে নাকি কাকু এখানে এসেছিল সেটা সত্যি জানা নেই। যাই হোক, এখন মোটামুটিভাবে বুঝতে পারছে যে আমার মেয়ের জীবনে যদি আরেকটা ফোকলু আসে সে কিন্তু সমস্ত লাভ নিয়ে, মানে মেয়ের টাকা পয়সা সমস্ত বুঝে নেবে, এবং মেয়ের মাথায় তো কোনো বুদ্ধি বলে বস্তু নেই। তাই জন্য মেয়েকে বেটার হচ্ছে ইমার্জেন্সি পারপাসে, মানে যখন আমার সঙ্গে আমার হাজব্যান্ডের একটা যুদ্ধ চলছে বা ঝগড়া চলছে বা যা কিছু চলছে, সেটা অবশ্যই ওর ঠাম্মির জন্য বা যে কোনো কারণেই হোক, তো সেইটার বাহানা দিয়ে আমি মেয়েকে এখানে নিয়ে আসি, এবং মেয়েকে এখানে নিয়ে এসে তারপরে আমি মোটামুটি মেয়েকে একটু ভুলিয়ে ভালি, এবং মেয়ে তো এখানে এলে মোটামুটি জীবনযাত্রাটা মেয়ের টোটালি হয়ে যায় একদম কোনো রকম ডিসিপ্লিন নেই, কিছু নেই। তো মেয়ে যেমন থাকতে চাইবে, মেয়ে ঠিক যেমনভাবে থাকতে চাইবে আমরা ঠিক মেয়েকে সেরকমভাবেই রাখবো। কারণ টিনুর বৌদি এবং টিনুর মা খুব ভালো করে জানে যে একে আমরা যত তোয়াজ করে রাখতে পারবো তত কিন্তু আমাদের শপিং যে ঝুলি সেটা কিন্তু ভরে ভরে উঠবে। আমি ভাবি কোনো মায়ের কি সত্যি, বৌদির না হয় কম বয়স, সে না হয় তার একটা লোভ থাকতেই পারে, তার একটা জিনিসপত্র কেনার ইচ্ছা থাকতেই পারে, কিন্তু ওর মা, তার কি, তিনি কি সত্যিই মানুষ? একটা মা হয়ে মেয়ের ভবিষ্যতের জন্য তিনি টাকা সঞ্চয় করার কোনো উপদেশকে তিনি দেন? যেভাবে একের পর এক শপিং তিনি করছেন এবং তার ছেলের বৌমার জন্যও করছেন, এবং বৌমার বাড়ি থেকে যদি কেউ আসছে সেই শপিংটাও টিনু করে দিচ্ছে, তাহলে তিনি একবার টিনুকে বলতে পারেন না যে তুই তোর নিজের ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করে রাখ? এই যে উপদেশটা, এটা তো একটা মায়ের পক্ষে আমার মনে হয় দেওয়া সব থেকে, এবং ওর মা খুব ভালো করে জানে যে টিনু কী টাইপের মেয়ে। টিনুর কোনো কাজ একদম আজ অবধি আমি দেখলাম না যে ও ঠিকঠাক করতে পেরেছে। ওখান থেকে বেরিয়ে যখন চলে এলো, ফোকলুর সঙ্গে যখন সব ছাড়াছাড়ি হয়ে গেল, সে একটার পর একটা ফ্ল্যাট নিল। প্রথম ফ্ল্যাটে অবশ্যই ফোকলু ছিল, কিন্তু তারপরে ফ্ল্যাটে কি বলল যে আমি নতুনভাবে জীবন শুরু করব, কিন্তু সেখানেও বেশি দিন টিকতে পারলো না, সেখানেও ফ্ল্যাটটাকে ছেড়ে আলটিমেটলি কিন্তু এই বাপের বাড়িতেই চলে এলো। এখন এখান থেকে সে দিল্লি গেছিল, দিল্লিতে নতুন একটা ফ্ল্যাট নিয়ে খুব সুন্দরভাবে সে তার জীবনযাত্রা কাটাচ্ছিল, একটা নতুন স্বপ্ন দেখছিল, এবং বিশ্বাস করুন যখন ও দিল্লি গেছিল, প্রত্যেকটা আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি, ওকে নিয়ে ভিডিও করি, আমরা সবাই কিন্তু ওর পক্ষে বলেছিলাম না, মেয়েটা কিন্তু যখন বাঁচতে চাইছে, ও যখন সমস্ত কিছু ঠিকঠাকভাবে তৈরি করতে চাইছে, ওকে বাঁচতে দেওয়া হোক এবং ও নিজের মতো করে থাকুক, তাতে ওরই ভালো হবে। কারণ ওর দাদা, বৌদি বা মা এরা কিন্তু সত্যিই টিনুর ভালো চায় না, এটা কিন্তু একদম পরিষ্কার। আজকে যদি তারা টিনুর ভালো চাইতো তাহলে এই দুর্গা পুজোর শপিং হয়ে গেল, তারপরে জগদ্ধাত্রী পুজোর শপিং, তারপরে তার আগে কালী পুজোর শপিং, এগুলো কিন্তু করতো না। কারণ একটা চক্ষু লজ্জা বলেও তো জিনিস আছে। দুর্গা পুজোতে মেয়ে এত কিছু কিনে দিল, সেখানে আবার কালী পুজোতে আবার মেয়ের কাছ থেকে গিফট নেওয়া, বা মেয়ের জামা কাপড় কিনে দিচ্ছে সেগুলোকে নেওয়া, মেয়ে কসমেটিক্স কিনে দিচ্ছে সেগুলোকে নেওয়া, আমার মনে হয় না এগুলো সত্যি এদের কোনো চক্ষু লজ্জা বা ন্যূনতম লজ্জাবোধও আছে। চক্ষু লজ্জা তো মানে ন্যূনতম যে লজ্জাবোধ, যে একটা ফিলিংস, সেটা আমার মনে হয় না অমাবস্যা দেবীর মধ্যে আছে। যেহেতু অমাবস্যা দেবীর মধ্যে নেই, সেহেতু তার মেয়ের মধ্যেও কিন্তু সেই জিনিসটা আসেনি। যে এত কিছু শপিং করছে, সে তার নিজের ছেলের জন্মদিনে একটা জামা কিনে পর্যন্ত, ও কি ওর শ্বশুরবাড়ির অ্যাড্রেস জানে না? ও একটা জামা কিনে সেখানে র্যাপ করে যদি আমাদেরকে দেখিয়েই যদি সে ওখানে পোস্ট করতো, কুরিয়ার করতো, ওরা কি সেই জামাটা নিত না? যদি না নিত তাহলে জামাটা রিটার্ন আসতো। কিন্তু তবুও ও যে মায়ের কর্তব্য পালন করেছে, ওর ছেলেকে মনে পড়েছে, এইটা কিন্তু বোঝা যেত। ছেলেকে মনে পড়ানোর জন্য দুটো ছবিকে ফ্রেম করে ঘরের মধ্যে টাঙিয়ে রাখা এবং ভিডিওতে ইচ্ছাকৃতভাবে সেগুলোকে দেখানো, দেখো আমি কতটা কেয়ার করছি। আচ্ছা, আগের দিনে বলল যে ভিডিওতে আমার মনটা ভালো নেই, তোমরা বললেই বলবে চলো যে আবার তুমি নাটক করছো, তোমার যে কত মন খারাপ সেটা তোমার শপিং দেখে
তোমার জীবনযাত্রা দেখে সত্যি পরিষ্কার বোঝা যাচ্ছে যে তোমার কতটা মন খারাপ। যে মায়ের মন খারাপ হবে সে হাহাহি করতে করতে প্রতিদিন বিকেলবেলা দুর্গাপুজো গেল, সমস্ত কিছু গেল, তারপরে এখন সে দিওয়ালির জন্য, কালী পুজোর জন্য সে একটা কালো শাড়ি কিনবে ভেবেছিল, সে কালো শাড়িটা সে কিনতে পারলো না, তাই জন্য সে একটা কালো কুর্তি কিনলো। এইটাকে সে ভাববে না। যে মা, তুমি কীরকম ধরনের মা সেটা সবাই খুব ভালো করে জানে। যে মা তার নিজের ছেলেকে 2 বছর হয়ে গেল, 2 বছরের বেশি, একবারও টাচ পর্যন্ত করেনি, কোলে পর্যন্ত নেয়নি, ছেলের মানে কি বলবো, ছেলেরকে কোলে নেওয়া বা তাকে দূর থেকেও দেখেনি বোধহয়, তাহলে সেই মা তার একটুও কি ইচ্ছা হয় না তার ছেলেকে নিজের কাছে পেতে? ঠিক আছে, ওকে সারা জীবন রাখতে হবে না, ঠিক আছে নিজের কাছে রাখতে হবে না, কিন্তু ভিজিটিং রাইট সেটা তো অবশ্যই পাওয়া যায়। সেই চেষ্টাটুকুও টিনু করেনি। আমাদেরকে ভুল ভাল বলে গেছে যে আমার ছেলের সঙ্গে আজকে আমার দেখা হয়নি, এই কোর্ট বন্ধ ছিল, বা আমি আমার ছেলেকে আনবো, ছেলের জন্য মিথ্যা মিথ্যা জামা কাপড় কিনে পর্যন্ত শো করেছে দর্শকদের। এবারে ওর কমেন্ট সেকশন যদি বলি, আমি কমেন্ট সেকশনে যা কমেন্টস এসেছে, তোমরা কত জামা কাপড় লাগে গো, কত টাকা মিসইউজ করো কেন টিনা, কিছু সঞ্চয় করতে শেখো, তোমার মাও কেমন, তোমার মেয়ে, আমার মেয়ে সার্ভিস করে, বেশি কিছু দিতে চাইলে আমি নিতে চাই না, আর তোমাদের মা তোমাদের যা দেখো তাই কিনতে ইচ্ছা করে, অবাক হয়ে যায় তোমাদের জীবনযাত্রা দেখে। ভালোই আছে এই পরিবার, মেয়ের টাকায় নিমন্ত্রণ রক্ষা, হোয়াট এ ওয়ান্ডারফুল লাইফ, আর কিছুদিন পরে বোরিং হয়ে যাবে পুরো লাইফটা। টিনুর মায়ের জন্য একটা কমেন্ট, আপনি এত কাপড় কিনলে, আচ্ছা এইটা আমি আগেই বলেছি, নিজের চোখ খোলো টিনু, নিজের আশেপাশের যে মানুষকে দেখো, তোমাকে খালি ওনাদের বেনিফিটসের জন্য ইউজ করে যাচ্ছে। যাও দিল্লি চলে যাও, এইখানে তোমার কোনো ফিউচার নেই। ভিউয়ার্সদের কথা শোনো, তোমাকে সবাই ভালোভাবে অ্যাডভাইস দিচ্ছে, সেইগুলো নিজের করতে লাগাও। একদম তাই, মানে ওকে তো সবাই, প্রত্যেকটা মানুষ, ইনফ্যাক্ট আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বলছি, প্রত্যেকটা ভিউয়ার্সও যারা ওকে ভালোবাসে, যারা ওকে না ভালোবাসে, বোথ সবাই বলছে যে তুমি দিল্লি ফিরে যাও, এখানে তোমার কোনো ভবিষ্যৎ নেই, কারণ এখানে থাকলে ওর মা, বৌদি এবং দাদা শুধু ওর থেকে লুটে নেবে। এই একটার পর একটা ফেস্টিভ্যাল আসবে এবং ওর থেকে জামা কাপড় কেনা, সমস্ত কিছু, মানে সমস্ত খরচ খরচার দিকটা কিন্তু ওর থেকে পুরো পুষিয়ে নেবে। তার বদলে ও দেরি করে এখানে ঘুমোতে পাবে, রেডিমেড খাবার পাবে, যে রান্না ওর মা বা বৌদি করবে সেই খাবারগুলো পাবে, ব্যাস এই ও জীবনযাত্রা হয়ে যাবে। কিন্তু একটা সময় আসবে যখন এই ওয়াইটি থাকবে না, তখন কিন্তু ওর কোনো ভ্যালু থাকবে না। হ্যাঁ, তখন কোনো ভ্যালু থাকবে না, নো মানি নো ভ্যালু, কোনো রকম ভ্যালু থাকবে না। তখন কিন্তু ওকে মানে দুটো খাওয়ার জন্য, এটা বলা উচিত না, দুটো খাওয়ার জন্য হয়তো এমন পরিশ্রম করতে হবে যেটা হয়তো জীবনে করেনি। তাই জন্য সময় থাকতে থাকতে আমার যেটা মনে হয় ওর দিল্লি ফিরে যাওয়া উচিত, কারণ দিল্লিতেই ওর একটা ভবিষ্যৎ হতে পারে। সেখানে অনেক মানুষ ও কি করেছে বা ওর কর্মকাণ্ড জানে না দিল্লিতে থাকলে। এবং সবথেকে বড় কথা, একজন লিখেছে যে তুমি যে ওয়েস্টার্ন ড্রেসগুলো কিনছো এগুলোর জন্য শরীরটাকে ফিট রাখতে হয়। এক্স্যাক্টলি, এখানে এসে কিন্তু আরও মোটা হয়ে গেছে, কারণ এখানে তো আর কোনো পরিশ্রম নেই। মানে দিল্লিতে গেছিল তবু একটু কাজকর্ম করছিল, একটু কিন্তু চেহারাটা রোগা হয়েছিল, কিন্তু এখানে আসার পর ওর তো মানে কোনো রকম অ্যাক্টিভিটি নেই, এখানে শুধু খাচ্ছে দাচ্ছে আর ঘুমোচ্ছে আর শপিং করছে। আর খাওয়া মানে কি, ফাস্ট ফুড, মানে চাউমিন, রোল, বিরিয়ানি, এই সমস্ত খাবার প্রায় প্রত্যেক দিন খাচ্ছে। এই খাবারগুলো কিন্তু প্রত্যেক দিন খাচ্ছে, এবং এগুলো বিরিয়ানিটা কিনলে বলছে আমার মা কিনে দিয়েছে বা এই হচ্ছে, মানে বাইরে বেরোচ্ছে মানে রোল এবং চাউমিন, ফুচকা, এগুলো আইসক্রিম, এগুলো খেয়ে যাচ্ছে। তো এইগুলো ওর শরীরের জন্য তো কোনোভাবেই ঠিক নয়। এগুলো হয়তো খেতে খুব ভালো লাগছে, কিন্তু ভবিষ্যতে গিয়ে এগুলো কোনো রোগ অসুখ হলে বা ওর চেহারা যেভাবে একটার পর একটা ওর চেহারা মোটা হচ্ছে, সেখানে কিন্তু বিশালভাবে এমন হয়ে যাবে, মোটা হলে কিন্তু একটার পর একটা রোগ ধরবে। আচ্ছা, ওকে দেখলাম বাড়ির থেকে ওকে ওই কি পাতার একটা কুলেখাড়া পাতার রস খাচ্ছে, ওর শরীরে নাকি রক্ত নেই, ঠিক আছে, তো ডাক্তার বলেছে ওর শরীরে জন্য বলে কুলেখাড়া রস খেতে। তো সেই কুলেখাড়া রস খাচ্ছে, আর এদিকে শরীরে রক্ত নেই বলে যে খাবারগুলো খাচ্ছে তার মধ্যে মনে হয় না কি যে একটু বেটার কিছু খাওয়া উচিত। যেখানে ওর খাওয়া দাওয়া আমরা দেখছি প্রতিদিনই বাড়িতে প্রায় ভাজা ভুজি সমস্ত কিছু, বাইরেও ভীষণভাবে ভাজা ভুজি খাচ্ছে। মানে একটা যে শরীর যদি
কারোর অসুস্থ হয় এবং ওরকম যদি মোটা হয়ে যায়, কারণ ওর হাত পাগুলো কিন্তু ভীষণ মোটা, কারণ তাহলে কিন্তু একটুখানি বয়স হলেই তাহলে কিন্তু প্রচুর রোগ ধরতে পারে। এবং এইটা ওকে সবসময় মাথায় রাখতে হবে যে ও যদি অসুস্থ হয়ে যায় ওকে দেখার কিন্তু কেউ নেই, ও যদি অসুস্থ হয়ে যায় ওকে দেখার কেউ নেই, ও সেবা শুশ্রূষা করারও কেউ নেই, কারণ সবাই কিন্তু ওর টাকা আছে বলে ওর কাছে এখন ভিনভিন করছে। যখন টাকা থাকবে না তখন কিন্তু কেউ ওর খেয়াল রাখবে না, ইনক্লুডিং ওর মা। ওর মা ভীষণই স্বার্থপর একজন মানুষ, সেই জন্য ওর শাশুড়িকেও কিন্তু ওই বাড়িতে ওর মা থাকতে দিতে চাননি, সেই জন্যই কিন্তু টিনুর বাবা ওদের ছেড়ে চলে গেছে। এবং দেখবেন টিনুর বাবা কিন্তু বাড়ি আসেন না, তিনি কিন্তু মেসে থাকে। আর ওই যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে না ভক্তি কাকুর, ওইটা কিন্তু ওর ছেলের বউমা, মানে এই লাইফার বউ, সে কিন্তু চালায়। মানে পুরোপুরিভাবে ওইখানে যে পোস্টগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু একটা ইচ্ছাকৃতভাবে দেওয়া হয় যাতে ওগুলো নিয়ে কন্ট্রোভার্সি হয়। এবং ওরা খুব ভালো করেই জানে, যেমন ম্যান্ডি করছে, যে যত কন্ট্রোভার্সি হবে তত কিন্তু ওদের ভিউজ বাড়বে, তত কিন্তু মানুষ কিউরিসিটি নিয়ে টিনু ব্লগ কিন্তু দেখতে আসবে, বা ওর মায়ের ব্লগ এবং ভক্তি কাকুর যে ব্লগ যেটা ওর মাই চালায় সেগুলো দেখতে আসবে। টিনুর কমেন্ট সেকশনে একটা কমেন্টস এসেছে যে সারাদিন মিশো থেকে শপিং, লাভ, সেলফ রেসপেক্ট, এমপ্যাথি বলে কিচ্ছু নেই, খালি জানি নোংরামি, আর খালি জানে নোংরামি আর ছ্যাঁচড়ামি আর চিপ শপিং। ঠিক আছে, হিউম্যান হয়ে, আচ্ছা এখানে যেটা বলতে চেয়েছেন উনি যে মানুষ হয়ে জন্মেছে, কিন্তু মানুষের যে কর্মকাণ্ড সেইটা কিন্তু ওর মধ্যে দেখা যায় না। ঠিক আছে, মানে টোটালি ও যে জিনিসগুলো করছে শুধুই ফুর্তি, কারণ ওর লাইফে কিন্তু ফুর্তি ছাড়া কিছু নেই। আমরা যদি এখন ওর লাইফটাকে যদি একটু দেখি, এই লাইফে কোনো রেসপন্সিবিলিটি নেই, কিন্তু এই লাইফে কোনো রেসপন্সিবিলিটি নেই, না কোনো বাচ্চার কোনো দায়িত্ব আছে, না কোনো কিছু আছে, না নিজের জন্য কোনো রেসপন্সিবিলিটি আছে, নিজের ভবিষ্যতের জন্য কিন্তু কোনো রকম দায়িত্ববোধ নেই যে আমার ভবিষ্যৎ আছে, আমাকে ব্যাংকে এই টাকা জমা রাখতে হবে, আমাকে এই করতে হবে, আমার এত খরচ করা যাবে না। এখানে কিন্তু প্রত্যেকটা মানে উৎসব আসছে কি আসছে না, উৎসবেই বেরোচ্ছে কি বেরোচ্ছে না, ও যে পুজোতে জামা কাপড়গুলো কিনেছিল সব ইউজ হয়েছে এগুলো ভাবে না, এবং প্রত্যেকটা ফেস্টিভ্যালেও জামা কাপড় কিনে যাচ্ছে। এবং সেখানে উৎসব আসছে মানেই আমাকে জামা কাপড় কিনতে হবে, আমাকে সাজাগোজার জিনিস কিনতে হবে, আমাকে জুতো কিনতে হবে, আমাকে এই কিনতে হবে, আমাকে সেই কিনতে হবে, এবং বেরোবো মানেই আমি একদম পুরো একটা রিচ খাওয়া দাওয়া করতে হবে। মানে নিজের জন্য যে চিন্তা, নিজের জন্য যে নিজে ভালো থাকার জন্য চিন্তা, চলো একটা বাচ্চাকে তো ছেড়ে পালিয়ে এসেছে, ঠিক আছে, কিন্তু এখন নিজের জন্য যে চিন্তা সেইটুকুও কিন্তু ওর মধ্যে আমরা দেখতে পাই না। আর এই চিন্তাটা কিন্তু ওর মায়ের মধ্যেও নেই যে আমার মেয়ের ভবিষ্যৎটা কি হবে, সম্পূর্ণরূপে মেয়েকে পুরো শুষে নিচ্ছে। এবং একজন কমেন্টস করেছেন তুমি কি দিল্লি যাবে না, কত খুশি হয়েছিলাম দিল্লিতে থাকবে বলে, কিন্তু তুমি তো যাবে না, কারণ সবাই বুঝে গেছে যে ও আর দিল্লি যাবে না। ঠিক আছে, সবাই অলরেডি বুঝে গেছে যে ও আর দিল্লি যাবে না, কারণ ও দিল্লি গেছিল এবং দিল্লিতে গিয়ে এখন ইমার্জেন্সি বলুন, বাহানা বলুন, বা পুজোর জন্য কিন্তু এখানে চলে এসেছে। এর আগেও আমরা দেখেছি যে ও অনেকবার মানে এরকমভাবে ফ্ল্যাট নিয়েছে, এবং ফ্ল্যাট নিয়ে সেখানে কিন্তু বেশি দিন থাকতে পারেনি, সেখান থেকে কিন্তু ওর বাপের বাড়ি চলে এসেছে। তাই জন্য দিল্লিতে এখন ওর যাওয়ার কোনো রকম, কারণ এবারে বলবে এই তো আসছে কালী পুজো, ভাইফোঁটা, তারপরে আসবে জগদ্ধাত্রী পুজো, ব্যাস হয়ে গেল, তারপর দিল্লিও যাবে কি যাবে না সেটা অবশ্যই ভাববে। তবে দিল্লিতে ও যেটা মনে হচ্ছে দিল্লিতে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছিল মেবি কাকুর সাথে, তো সেটা ওর বাড়ির লোক মানে ওর মা টের পেয়েছে। এবং তিনি তো মেয়ের ভবিষ্যৎ সুখের হোক সেটা চায় না, না, তিনি চান যে মেয়েকে কিভাবে তিনি সারা জীবন নিজের কাছে রেখে মেয়ে এরকম ইউটিউবে ভিডিও করে যাবে, আর তিনি কি করবেন সারা জীবন, তিনি একদম পুরো মানে যাকে বলে মেয়ের পয়সায় তিনি অ্যাশ করবেন, তিনি তো এটাই চাইছেন শুধু। তো সেই জন্য কিন্তু মেয়ে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়ুক, বা মেয়ের একটা সংসার হোক, মেয়ে সেই সংসারে ভালো থাকুক, এটা তিনি কোনোদিনই চাননি। তিনি যদি চেয়ে থাকতেন তাহলে টিনু যখন তার প্রথম স্বামী, এখন আমি প্রথম স্বামী দ্বিতীয় স্বামী এই কারণেই বলবো, যদিও প্রথম স্বামীর সঙ্গে এখনও ডিভোর্স হয়নি, যেহেতু দিদিওকে তো বিয়ে করেছিল, যাই হোক, ফন্দীপকে ছেড়ে যখন বাচ্চাকে ছেড়ে চলে এসেছিল, টিনুর মা তাকে যেভাবে উৎসাহ দিয়েছিল, অন্য কোনো মা হলে না, অন্য কোনো মা বাবা হলে ঠাস ঠাস করে মেয়ের গালে দুটো চড় মারতো, যেখানে একটা নোংরা কাজ করে সে তার মেয়ে তার স্বামী সংসার ছেড়ে চলে এসেছে। আমি বলছি না যে এখানে ফন্দীপ খুব ভালো, এখানে ওর শাশুড়ি খুব ভালো, কিন্তু দুধের শিশুটা বাচ্চাটা সে তো কোনো দোষ করেনি। অনেক মা এরকম আছে যে হয়তো বিবাহিত জীবনে অসুখী, কিন্তু তারপরও তার বাচ্চার ভবিষ্যৎটা সে ভাবে, আর যদি সেখান থেকে বেরোতেই হয় বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে আসে, বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে এসে সেখানে বাঁচতে থাকে একা সিঙ্গেল মাদার হিসেবে। এরকম প্রচুর মা আসে, টিনু বলেছিল না যে আমি একজন সিঙ্গেল প্যারেন্ট হব, আমি সিঙ্গেল মাদার হব, এগুলো না বলতে খুব ভালো লাগে।
টিনু সিঙ্গেল মাদার, সত্যি এটা বাস্তব লাইফে না পুরো জিরো হয়ে গেছে ওর কাছে। ওর যেরকম জীবনযাত্রা, যেরকম লাইফস্টাইল আমরা দেখছি, ও সিঙ্গেল মাদার কি, ও তো নিজেকে ছাড়া কিচ্ছু ভাবে না। এখন এই সমস্ত মাকে বৌদিকে শপিং করিয়ে দিচ্ছে তার একটাই কারণ, যাতে বাপের বাড়িতে ও একটু শান্তিতে থাকতে পারে, যাতে বাপের বাড়িতে থেকে ওকে কোনো কাজ না করতে হয়। কারণ ও খুব ভালো করে জানে দিল্লিতে গেলে যেখানে প্রত্যেকটা জিনিস ওকে নিজে করতে হচ্ছে, সেখানে 12টা 12:30 অবধি ঘুম হচ্ছে না, সেখানে প্রচুর অসুবিধা আছে, সেখানে নিজের পছন্দ মতো খাবার যেটা ধরুন খেতে ভালোবাসে সেগুলো রান্না করে মুখের সামনে ধরার কেউ নেই, হ্যাঁ, এরকম প্রচুর বিষয় আসে। তো সেই বিষয়গুলো ভেবে দেখছে আমি এত টাকা রোজগার করছি, তো সেখানে আমি যদি আমাকে এগুলো করতে, ওর তো এইটুকু চিন্তাধারা নেই যে আমাকে নিজেকে বাঁচতে হবে, নিজেকে ভালো রাখতে হবে এবং আমার ভবিষ্যৎটাকে উন্নতি করতে হবে, যাতে আমার জীবনটা অন্তত সিকিওর হয়, আমার ভবিষ্যৎটা। কারণ ও যা কাজকর্ম করেছে, ওর লাইফ পার্টনার হিসেবে যদি কাকুও আসে বা অন্য কেউ আসে, সেও যে স্থায়িত্ব পাবে সেটারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তার কারণটা হচ্ছে, বলে না, মানুষের স্বভাব কিন্তু মরলেও যায় না। টিনুর যেরকম স্বভাব আমরা দেখেছি, তাতে কিন্তু ও খুব একটা সংসার করার মেয়ের কিন্তু নয়, ঠিক আছে? কারণ সংসার মানে হচ্ছে অনেক কিছু মানিয়ে নেওয়া, অনেক কিছু স্যাক্রিফাইস। আজকে আমরা টিনুর মধ্যে কোনো স্যাক্রিফাইস দেখেছি, কোনো ত্যাগ দেখেছি? আমরা সবটুকুই দেখেছি যে নিজেকে ভোগ করার একটা প্রবণতা, নিজে ভালো থাকার একটা প্রবণতা, সন্তানের জন্য মাকে যে কি কি স্যাক্রিফাইস করতে হয়, শুধুমাত্র জন্ম দিয়ে দিলেই তো হয় না, সেই স্যাক্রিফাইসের ন্যূনতম ছিটে ফোটাও আমরা টিনুর মধ্যে দেখতে পাইনি। শুধুমাত্র করে গেছে একের পর এক নাটক, নোংরামি, ঠিক আছে? ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে যাচ্ছে এবং সেই সেলিব্রেট করতে যাচ্ছে সেটার জন্য তার মা সাজিয়ে দিচ্ছে, সেগুলো ওয়াইটিতে দেখিয়ে গেছে এবং সেগুলোতে লাখ লাখ ভিউজ হয়ে গেছে। কারণ কিছু মানুষও তখন ছিল যারা তাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছে, ভীষণভাবে তাকে উৎসাহ প্রদান করেছে, হ্যাঁ ঠিক আছে, তোমার প্রথম স্বামী বা তোমার ফোনদীপ তো খুব খারাপ, তুমি এগুলো করো, তুমি করো। তো এইভাবে কিন্তু দিনের পর দিন সে চালিয়ে গেছে। একবারও ভাবিনি যে এগুলোর ইম্প্যাক্ট কি পড়বে। আজকে ওর যে সত্যির যে জীবনটা, সেই জীবনটা কি সত্যি ও ডিজার্ভ করে? ও তো এর থেকে বেটার জীবন ডিজার্ভ করতো, তাই না? আজকে যদি ও শ্বশুর বাড়িতে থাকতো, যদি ফোনদীপের সঙ্গে থাকতো, আজকে দুজন মিলে ব্লগ করতো, হ্যাঁ হয়তো ব্লগের এত ভিউজ হতো না, হয়তো এই যে জিনিসটা হলো সেখানে হয়তো এত যে করছে সেগুলো টাকা পয়সা সেগুলো হয়তো হতো না, ঠিক আছে? দুতরফেরই। ফোনদীপও তো এই জিনিসটাকে নিয়ে প্রচুর টাকা পয়সা ইনকাম করেছে তার বউকে বিক্রি করে, তো সেইটা হয়তো হতো না। কিন্তু একটা মানসিক শান্তি, সমাজের চোখে একটা যে মানুষের চোখে যে একটা সম্মান, সেইটা তো থাকতো, একটা রেসপেক্ট সেটা তো থাকতো। আর আমার যেটা মনে হয় যে একটা মধ্যবিত্ত ফ্যামিলি সব থেকে যদি মূল্যবান কিছু সম্পদ হয় তাহলে সেটা হচ্ছে সম্মান। এই সম্মানের আগে কিন্তু কিছু নেই। আজকে কিন্তু টিনু ফোনদীপের নাম যখনই আসে, এটা সোশ্যাল মিডিয়াতে ধরুন যখনই আসছে, তখন কিন্তু সেখানে আমরা টিনুর পরকীয়ার কথাটা কিন্তু ফার্স্ট মাথায় আসছে। কারণ মেয়েরা কোনো কিছু করলে সেটা কিন্তু ভীষণভাবে আগে কিন্তু সেটা মানে ফুটে ওঠে, সেজন্য ওর পরকীয়ার কথা, ফোকলুত মানে মুখটা, সেগুলো কিন্তু মানুষের মনে পড়ে যাচ্ছে। তাই জন্য আজকে যদি হয়তো ওরা ওই রকমভাবেই থাকতো, ওদের চ্যানেল হয়তো ধীরে ধীরে ভালোই গ্রো করতো, এতটা আর্নিং না হলেও কম হতো না, সব কিছু মিলেমিশে বাচ্চাটা একটা সুন্দর ভবিষ্যৎ পেত, একটা সুস্থ স্বাভাবিক জীবনে সে বড় হয়ে উঠত। তো সেখানে আমার মনে হয় অনেক শান্তিতে সে থাকতে পারত। আজকে টিনুর লাইফে সত্যিই কি কোনো শান্তি আছে? সে যতই বলুক যে আমি ব্লগিং করছি বলে, ব্লগিংয়ের এডিটিং করছি বলে আমি রাত্রে দেরি করে শুচ্ছি বা কিছু, কিন্তু রাত্রিবেলা কি ও সত্যি ঘুম হয়? কারণ ওর জীবনযাত্রায় কিন্তু আমরা একটা রুটিন মাফিক জীবন দেখিনি। যখন দিল্লিতে ছিল সেখানে বলতো রাত্রে আমার খুব ভালো ঘুম হয়েছে, কারণ সারাদিন পরিশ্রম হতো। একটা শরীর যদি মানে পরিশ্রম না করা যায়, সেখানে শরীর যদি হাঁপিয়ে না পড়ে, তাহলে রাত্রিবেলা ঘুমটা কি করে আসবে, তাই না? তাই সেটা অবশ্যই ভাবা উচিত টিনুর একটু। এখনও সময় আছে, দিল্লিতে গিয়ে নিজের জীবনটাকে নতুন করে শুরু করুক। যদি কেউ লাইফে আসতেও চায়, অবশ্যই সেটা ডিভোর্সের পর সেখানে সে নতুনভাবে জীবন শুরু করুক, বিয়ে করুক, যা কিছু করুক, কিন্তু নিজের জন্য কিছু করুক, নিজের জন্য কিছু টাকা সে ব্যাংকে জমা রাখুক, গচ্ছিত রাখুক। এইভাবে একের পর এক শপিং, খাওয়া দাওয়া, এই যে মা বৌদি এদেরকে শপিং করিয়ে সত্যিই কি কোনো লাভ আছে? সেটা কিন্তু টিনু সব থেকে ভালো জানে। এদের পেছনে খরচ করে কোনো লাভ নেই। ও নিজেও খুব ভালো করে জানে, যখন মাসির বাড়ি থেকে ফিরছিল বলেছিল সারা জীবন আমাকে একাই চলতে হবে। তাহলে ও যখন নিজে সেটা জানে, কেন এই জিনিসটাকে জেনে বুঝে এই সব মানুষগুলোর ওপর কেন টাকা পয়সা খরচ করছে? তো একটাই বলবো, ও খুব ভালো থাকুক, সব দিক থেকে ভালো থাকার চেষ্টা করুক, এটাই। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।